আমরা হলাম কয়েকদিনের মেহমান, কিন্তু এটা কয়জনই বুঝে। এখন যা শুরু হয়েছে, মানুষের মধ্যে যে ভালো গুণটা আছে সেটা যেন কোথায় হারিয়ে গেছে। এখন শুধু মানুষ খারাপ গুণটাকেই দেখা দেয়। কি করবে বন্ধুরা? এখন আর ভালো গুণটাকে মানুষ মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এখন শুধু খারাপ গুণটাকেই দেখায়। হিংসা, অহংকার এগুলা করে কি হবে? কিন্তু এটা কয়জনই বোঝে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি উত্তর দিনাজপুরের ছোট্ট একটা গ্রাম করণদিঘি থেকে বলছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরাতন বন্ধুদের তো অনেক বুক ভরা ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো অংশে, লাইক কমেন্ট করে দিও। আর যদি বেশি ভালো লাগে তো একটু শেয়ার করে দিও। আর যারা নতুন এসেছো, তারা যদি আমার ভিডিওটা সত্যিই খুব ভালো লেগে থাকে, তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে সকালবেলা, আর আমার বর বাজার নিয়ে এসেছে। আর আমি তো বাপের বাড়ি থেকে এসেছি কালকে। তো বাবার বাড়ি থেকে কি কি সবজি এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলেই তো, পালং শাক এনেছিলাম, রাই শাক, তারপরে লাফা শাক, ধনেপাতা এগুলো এনেছিলাম। আর আমার বর বাজার থেকে দেখে না ফুলকপি, আলু, টমেটো আর পোল্লা এনেছে, সরি উচ্ছে এনেছে, উচ্ছে। আর এই যে লাফা শাকগুলো না আমি বেছে রেখে দিচ্ছি। আর বেছে রেখে দিলে ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিব। আর যখন রান্না করব, নিয়ে নিয়ে রান্না করব, তার জন্য খুব সুন্দর করে বেছে রেখে দিব ডাঁটাগুলো ছিঁড়ে ছিঁড়ে। তো লাফা শাক তো তোমরা বাঙালিরা খাও না, আর যারা বা খাও সবাই তো ভাজা খাও। আর আমরা তো ঝোল খাই, পেলকা খাই। আর আজকে রান্না করব আমি ভাজা লাফা শাক, পালং শাক, তারপরে রাই শাক, সব কিছু মিক্স করে এরকম করে ভাজা খেতে না খুব ভালো লাগে। তো এরকম করে ভাজা রান্না করব আজকে। আর সব কিছু বেছে রেখে দিব। আর বাবার বাড়ি থেকে তো কালকে এসেছি, তো কালকে তো আর কিছু শেয়ার করা হয়নি। তাই আজকেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, শাক দিয়ে শুরু করলাম। তো আমি এখনও চান করিনি। তো শাক টাক বেছে রান্নাবান্না করে তারপরে আজকে চান করব ভাবছি। বাবার বাড়িতে তো ভালোই কয়েকটা দিন এনজয় করলাম, কিন্তু কতদিন আর, একদিন না একদিন তো ঘরে আসতেই হবে বাড়িতে। তো বাড়িতে চলে এসেছি, মনটা একটু খারাপই লাগছে। তো খুব এনজয় করলাম মার সাথে, অনেক অনেক এনজয় করলাম, মা ভাই বোন সবাই মিলে। তো দেখো এখন চলে আসলাম রান্না করে, রান্না করতে, রান্নাও প্রায় কমপ্লিট। এখানে পেঁয়াজগুলি ভাজা করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি, দেখতেই পাচ্ছ। আর আজকে বাজার করিনি, কারণ আমার বর দোকানে নেই, ও অন্য জায়গায় গেছে মাল আনতে। আর এখানে দেখো শাক ভাজা করেছি। তো বন্ধুরা, এত সুন্দর করে রান্না করলাম, রান্নাগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমার বরটা না খায়নি গো। অনেক দেরি হয়ে গেছে, রাত্রেবেলা আবার ওদের পিকনিক খাইছিল। ঠান্ডার দিন বুঝতেই পারছো, পুরো জানুয়ারি মাসটা মিলে পিকনিক পিকনিক। আর রাত্রেবেলা আমার বর চাউমিন এনেছিল। তো আর এটা হলো সকালবেলা, দেখো তারপরের দিনে সকালবেলা, এটা হলো রবিবারের ব্লগ। তো কালকের, তো গুড মর্নিং গাইস, তোমাদের একটু গুড মর্নিং জানিয়ে দিলাম। আর এখন চান করে চলে আসলাম, চান টান করে এখন এই যে চুলটা আঁচড়ায় নিচ্ছি। কালকে রাত্রেবেলায় আর ওই তো চাউমিন খেলাম, বর তো বাড়িতে আসেনি। তাহলে ভাবো, অত কিছু শাকসবজি অত শখে রান্না করলাম, আমার বরমশাই খেলোই না। তো রাত্রেবেলা ওগুলাই আমি খেয়েছিলাম, ভেজে খেয়েছিলাম, ভাজা ভাত আর কি। তো ওটাই রাত্রে আর কি শেয়ার করব। তো সকালবেলা সব কিছু কাজবাজ হয়ে গেছে, চান করে নিয়েছি, এখন 8টা বাজে। তো চুলটা আঁচড়ায় নিচ্ছি, আর খুব ঠান্ডা আজকে। আর এই জানুয়ারি মাস পড়ার থেকে না সত্যি কয়েকটা দিন আবার ভালোই গেল। বাংলার মাঘ মাস পড়তেই পৌষ সংক্রান্তি থেকেই ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে একটু জানাবে। আমাদের এদিকে তো খুবই ঠান্ডা পড়েছে, না হলে তো অন্য দিন আমি চান করে সোয়েটার পরতাম না, আগে কাজ বাজ করতাম, তারপরে চুল টুল আঁচড়া টাচড়া, তারপরে সোয়েটার পরতাম, না হলে নাও পরতাম। আর কাজ করলে না ঠান্ডা লাগে না, রান্নাবান্না চলে যেতাম, রান্নাবান্না করতাম।
আর আমার না কি বলবো, চুলগুলো এত ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, উঠছে তো না, ছিঁড়ে যাচ্ছে কেন যে কেন, কী যে করি। এখন বর্তমানে কোনো তেল ইউজ করছি না, তেল দিচ্ছি না, এরকম হয়ে গেছে। 1 মাস ধরে কোনো তেলই দিই নাই। তো আর সবাই বলে আমাকে, তোমার এত বড় বড় লম্বা চুল, কী তেল ইউজ করো, কী তেল ইউজ করো। এখন যে আমি কি সমস্যার মধ্যে আছি, এখন কোনটা তেল ইউজ করবো আমি ভেবে উঠতে পারছি না। কয়েকদিন যা চুল পড়লো মানে বলার বাইরে। আর আমি তেল আগে মাখতাম সীসা, তারপরে কুমারিকা, এগুলা দুটাই মাখলেও আমার চুল উঠে যাচ্ছে। এখন আমি বর্তমানে কিছুই তেল মাখছি না, কিন্তু তেল মাখতে হবে। তেল না মাখলে না চুল কেমন হয়ে যায়, ফ্যাসকা ফ্যাসকা আর ফেটে ফেটে যায় চুল। চুল তো তেল দিতে হবে, কিন্তু কী তেল মাখি একটু জানিও তো তোমরা। যদি কোনো ভালো তেল মানে এমন যে চুল না ওঠে, তোমরা একটু জানিও আমাকে কোন তেল মাখলে হয়। আমি এখন ভেবে উঠতে পারছি না কী তেল মাখবো। আর সীসা কুমারিকা মাখছিলাম, ওগুলা তো মাখবই না, ওগুলো আর উঠে যাচ্ছে ওগুলো চুল, মানে ওই তেল মাখলে আমার চুল উঠে যাচ্ছে। তো এখন সিঁদুর টিঁদুর পরে নিলাম আর বিছানাপত্র তুলে নেব। বিছানাপত্র সকালে তোলা হয়নি, দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা কি হয়েছে। বাবার বাড়ি থেকে এসেছি 2 দিন হলো, এখনও কিন্তু আমার ব্যাগ থেকে কাপড় বার করা হয়নি। তো এখন আমি বার করে নিচ্ছি, তো বার করে তারপর রেখে দেব। আর সব কিছু কাপড় চোপড় না আমি বাবার বাড়ি থেকেই সব কিছু ধুয়ে এনেছিলাম। তো যেগুলো নতুন ওগুলা শোকেসে রেখে দিব, আর যেগুলো পুরাতন মানে পরার আর কি, ওগুলো আলনার মধ্যে রেখে দিব। তো ব্যাগ থেকে সব কিছু কাপড় বার করে নিচ্ছি, এখন একে একে রেখে দেব। আর ভাঁজ করাই আছে, সব কিছু ধুয়েছিলাম, বুনু ভাঁজ করে দিয়েছিল। তো কাপড়গুলো উঠাই তারপরে আমি বিছানাটা তুলবো। আর আমার একটা ঘরে যা সমস্যা হয়, 2টা রুম থাকলে তাও মানে ভালো হয়। আর যদি আমি একটু ঘরটাকে আওলাভাল্লা করে রাখি, কি যে অবস্থা হয়। একটা রুম সব সময় গুছাতেই থাকতে হয়, না হলে কেমন হয়ে যায় রুমটা। আর এত কাপড় চোপড় হয়ে গেছে, শোকেস তো পুরো ভরেই গেছে, আলনাটাও ভরে গেছে। আমি কোথায় যে কাপড় চোপড় রাখবো, কি যে করি ভেবে উঠতে পারছি না বন্ধুরা। অনেক কাপড় চোপড় হয়ে গেছে, আর খাট তো পুরো ভরেই গেছে, এত জিনিসপত্র হয়ে গেছে। ভাবছি যে ছাদের উপরে ঘর উঠাবো, কিন্তু আবার ওঠাতেও চাচ্ছি না, কারণ এখানে থাকতে চাচ্ছি না, অন্য জায়গায় বাড়ি করতে চাচ্ছি। আর বুঝতেই পারছো, একসাথে জয়েন্ট ফ্যামিলি থাকতে গেলে যা যা প্রবলেমগুলো হয়, সেটা আমার সাথেও হচ্ছে। আর ভালোই লাগে না, এখানে একদমই থাকার ইচ্ছা করে না। মনে হয় যে একটা মানে কুঁড়ে ঘরে থাকি তাও ভালো, শান্তি, এক মুঠো কম খাই তাও ভালো। আসল মানুষের শান্তিটা, মনটাই যদি শান্তিতে না থাকে, এই বড় বড় ঘর, এই যে কি বলবো, পাকা ঘর ভালো লাগবে না। আসল হলো মনটাকে শান্তি রাখতে হবে। মনটাই যদি শান্তি না থাকে, বড় ঘরে থেকে কি লাভ, ওটাই ভাবছি। মানে উঠাতেও যাচ্ছি না, কারণ অন্য জায়গায় ঘর করতে যাচ্ছি। দেখি কি হয়, তোমরা একটু সাপোর্ট করো যাতে মানে তোমাদের অনেক সাপোর্টের দরকার, তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। যে মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের মানে অনেকই সমস্যা হয়, যারা আছে তারাই বোঝে। আর্থিক অবস্থা দিয়ে যারা ভালো আছে তাদের তো অতটা কোনো প্রবলেম নেই, প্রবলেম তো সবার মধ্যেই থাকে, কিন্তু আলাদা আলাদা প্রবলেম থাকে। আর্থিক অবস্থা মানে অনেকটাই ম্যাটার করে, ওটাই হচ্ছে কথা। আর আমার বর একা আর কত সামলাবে বলো, আর আমার পিছনে যা টাকা পয়সা খরচা হচ্ছে বলার বাইরে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, খালি টাকাগুলো খরচা করেই যাচ্ছি। আর কবে যে মানে কি হবে ভগবান জানে। আর ঠাকুর তুমি একটু দেখো, এটাই বলি, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, আমার দিকে একটু দেখো ঠাকুর। আর কি বলবো, ঠাকুরই ভরসা সব, তুমি ছাড়া আর কি আছে বলো। আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি ছোট্টবেলা থেকে একটা জিনিস খুব মানে ভালোভাবে ইমার্জিন করেছি বা অনুভব করেছি,
যে আমার লাইফে আমি যে কোনো জিনিস ছোট হোক বড় হোক যেটুকুই পেয়েছি বা পাচ্ছি মানে খুবই আমাকে মানে ১ম এ খুবই কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তারপরে আমি সেই জিনিসটা পাই। ১ম এ অনেক পরিশ্রম, কষ্ট অনেক কিছু করতে হয়। তারপরে আমি ওই জিনিসটাকে পাই। আমি জানি আমার কপালে আরও অনেক কষ্ট আছে, অনেক কষ্ট আছে। কারণ কোনো কিছু আমাদের মানে সহজভাবে আমি পাই না। অনেক আমাকে সংঘর্ষ করতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। তারপরে মানে পাই আমি কোনো কিছু। অনেকেই বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য তো ধরছি, কিন্তু মানে তোমাদের বলছিলাম যে ভিতরের মনটা মানছে না। এমনও দিন যায় রাত্রিবেলায় মানে কেঁদে কেঁদে উঠি। যখন আমি ভোর রাত্রে উঠবো মানে বাথরুমে যাব, তখন মানে ওই রাত্রেবেলায় যে আরও এত খারাপ লাগে যে কি বলবো, খুবই খারাপ লাগে। বিকালবেলা সবাই সবার বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে মাগুলা মানে ঘুরতে আসে। তাদেরকে দেখে আরও খারাপ লাগে যে আমারও যদি থাকতো তাহলে আমিও নিয়ে ঘুরতাম বা কি বলবো, প্রচুর খারাপ লাগে জানো। আমারও যদি থাকতো তাহলে আমিও কোলে করে নিয়ে আসতাম, ঘুরতাম নিয়ে। এত খারাপ লাগে। এই যে মেলা বাজারে যাই, মেলা বাজারে গেলেও দেখবো সবাই কি সুন্দর বাচ্চাকে নিয়ে সব তাদের প্যারেন্টসগুলো নিয়ে ঘুরছে, এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে। যেখানেই যাই সেখানে এই জিনিসটা যার সাথে হয় তারাই বুঝবে, তাছাড়া মানে কেউ বুঝবে না। আর সবাই শুধু মানে বলতেই থাকে। তারা ভাবে যে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমরা কিছুই করি না। কিন্তু আমাদের দুঃখটা, আমাদের কষ্টটা আমরাই বুঝি। আমরা তো কত চেষ্টা করছি, কিন্তু আহ, সফল হচ্ছি না। এই জিনিসটা প্রচুর পরিমাণে কষ্ট, প্রচুর। এর থেকে জীবনের কষ্ট মনে হয় আর কিছু নেই। কিন্তু আমি ঠাকুরের উপর খুব বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমি জানি ঠাকুর একদিন না একদিন ঠিক আমাকে দিবে। কিন্তু সেটা কবে, ওটাই আর মানে ধৈর্য ধরছি না। কোনো সময় মনটাকে ধৈর্য মানে খুব বলছি যে ধৈর্য ধরে থাকো। কিন্তু হয় না কোনো সময়, এত খারাপ লাগে। আরও যদি একা আমি তো একাই বেশিরভাগই থাকি। আরও এত খারাপ লাগে। কাজের মধ্যে থাকলে অতটা মানে ভুলে যাই। যখনই আবার একা থাকি তখনই আবার মনে পড়ে। বিশেষ করে রাত্রেবেলায় ঘুমায় যখন উঠবো দের রাতে, ভোর রাতে আর কি, অর্ধেক রাতে, তখন খুবই খারাপ লাগে যখন আমি উঠি। আমার বর ঘুমিয়ে যায় তখন আমি প্রচুর খারাপ লাগে। একদিন তো এমন জোরে কান্না করেছি, বর চমকে গেছে, "কি হলো তোমার?" আমি বললাম, "কিছু না, এমনি।" এত মনটা খারাপ লাগছিল। তখন আর ভয়েস দিতে পারিনি। প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগছিল আর কান্নাও করছিলাম। ওইজন্য আর ভয়েসটা তখন আর দেওয়া হয়নি। তো তোমরা কেউ কিছু মনে করো না। ফাইনালি আমার ঘর-টর গুছানো কমপ্লিট। তো তোমরা একবার দেখে নাও ফাইনাল লুক। তো এই যে রান্নাও সব হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে আমার ব্যাগের মধ্যে সব কাগজপত্র দোলের। তো সানডে আমাদের লাঞ্চ দেখো, ধনেপাতার চাটনি করেছি আর এখানে সর্ষে ইলিশ করেছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয়েছিল খেতে, কালারটা দেখো জাস্ট ওয়াও। খেতে ইচ্ছে করছে না? বলো কার কার লোভ লাগছে বলে। ইলিশ তো মাছের রাজা, ইলিশের তো কোনো তুলনায় নেই। আর এখন দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছে একটা গালবার মধ্যে। তোমরা ভাবতে পারো কিসের ভাত, আবার এগুলো না আমার বর দোকানে নিয়ে যাবে, মিস্ত্রি আর ও দুজন মিলে খাবে। আর এখন আমি ভাত বেড়ে নিয়েছি, আমিও এখন খেয়ে নিব। তো চলো গাছ পরে কথা বলছি। আর এখন আমি নিয়ে চলে এসেছি একটু টিফিন। সন্ধ্যাবেলা তো না, বিকেলবেলা টিফিন বলতে তেলের পোয়া খাবো। এখন বসে বসে তোমাদের সাথে গল্প করব আর তেলের পোয়া খাবো। তো এগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু বগিয়া পিঠেও এনেছি, তোমাদেরকে বলে দিলাম, আর শেয়ার করা হয়নি, এখনও আছে। আর এই যে তেলের পোয়াগুলো এখন খাচ্ছি, একটু গরম করে নিলাম। আর ঠান্ডা দিনে না তেলের পোয়াগুলো একবারে শক্ত শক্ত হয়ে গেছে, যে পরিমাণে ঠান্ডা পড়েছে।
ওই জন্য একটু গরম করলাম, কড়াইয়ের মধ্যে গরম করে বেশ কিন্তু নরম হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগছে। তো এখন একটু চলে আসলাম বাইরে, বিকেলবেলা দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত, এদিকে ভুট্টা। দুপুরবেলা তো গুছালামই, ঘরটা তোমাদের দেখালামই, আর এখন দেখো কি অবস্থা। আজকে আবার যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব কাপড় চোপড় নিয়ে চলে আসলাম। আর আমার বোন এসেছিল, কলেজে গেল, তো যাওয়ার পথে আবার আমাকে এই যে পেঁপে আর এখানে ধনেপাতা আর চালের গুঁড়ো দিয়ে গেল বুনু। তো ওগুলাই আবার বুনুর কাছে আনতে গেছিলাম রাস্তার মধ্যে। আর ঘরের অবস্থা তো দেখলে, ওটা বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা দিয়ে সারাদিনের কাপড়গুলো যে শুকাইছে ওগুলো আনলাম, ওগুলো এখন আবার পরিষ্কার করতে হবে। আর এই যে আমার শাকের ঝুড়ি প্রায় ভরেই গেছে, তো আবার সব কিছু গুছিয়ে আর রাত্রিবেলা চলে আসলাম একবারে ডিনার করতে। ডিনার বলতে এই যে দেখতে পাচ্ছ রুটি করলাম, আর এখানে করেছি আলুর মানে তরকারি আর কি। তো এটার আরেকটা নাম আছে, এখানে আমি বলবো না, অনেকে আবার হাসতে পারো, আমরা রাজবংশীরা বলে ওই নামটা। তো আলু তরকারি, আর এখানে আলু তরকারির মধ্যে দিয়েছি ধনেপাতা, তারপরে কাঁচা টমেটো দিয়েছি। আর যেটা আমি বাবার বাড়ি থেকে 2টা এনেছিলাম বাবার বাড়ি থেকে। আর আমি এখন রাত 10টার সময় খাচ্ছি, আমার বর এখনও আসেনি, আর আমার তো খুব খিদা পেয়ে গেছে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। দারুণ লাগে রুটি আলু তরকারি খেতে, কিন্তু খুব সুন্দর হয়েছিল, কাঁচা টমেটো দিয়েছি না, দারুণ লাগছিল টেস্টটা। সত্যি ধনেপাতা দিলে সবজির টেস্টটা মানে আলাদাই করে দেয়, এত সুন্দর লাগছে না খেতে, খুব সুন্দর হয়েছিল। তো আমার খাওয়ার প্রায় আধা ঘন্টার পরই আবার আমার বর চলে এসেছিল, তো ওকেও দিয়েছিলাম রুটি আর তরকারি, ও বলল যে তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। হ্যাঁ, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড নাইট, অল লাভ ইউ।